প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সুনীল কুমারের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী পথের গল্প। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৭ মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ৩১ মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৯টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। আরে তুমি তো দেখি সত্যি সত্যি নীল শাড়ি পরে এসেছো। তো কি করব, তুমি তো আমাকে ফোন করে বললে শাড়ি পরে আসার জন্য, নাকি তুমি ফান করছো? ফান করেছে কিনা আমি জানি না, মানে ফোনে কথা বলার সময় দেখলাম যে তোমার একটু মন খারাপ, তাই একটা কালার বলেছি আর কি। আম্মা, আমি যে অঙ্ক পারি না এই কথা তোমার সব সময় বলতে হবে? হ্যাঁ, বারবার কিন্তু এক পাতাল ভাল লাগে না। হ্যালো, কি কথার সিরি যা পারস না তা শুনতে লজ্জা লাগবে কেন? হ্যাঁ, রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী গামছা পলাশ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। অনেকদিন পর আপনাকে পেলাম, খুবই ভালো লাগছে। কেমন আছেন, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভালো যাচ্ছে সবকিছু মিলে। গানের সাথে এখন কি ব্যস্ততা আছে আসলে? মূলত মানে নিজের ইউটিউব চ্যানেল? হ্যাঁ, ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে বিভিন্ন চ্যানেলে কন্টেন্ট নির্ভর যে কাজগুলো হয়। ডুয়েট একটা ট্রেডিশন আছে, সিনিয়র প্লাস জুনিয়রদের সাথে ডুয়েট কিছু কাজ করতে হয়, লঘু আঙ্গিকের কাজ। তারপর হচ্ছে ট্রেডিশনাল কিছু ফোক নতুনভাবে আবার আয়োজন হচ্ছে। এই গানগুলো বিভিন্ন জায়গায় বড় সড়ো আয়োজনে করছে, কারণ ফোক তো আমাদের নতুন আর নাই। হ্যাঁ, মানে সঙ্গীত আয়োজনটাকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করা করছে, এগুলোতে কাজ করছি। এই তো সব মিলে ঈদ মানে আসলে নতুন জামা কাপড়ের সাথে সঙ্গীত শিল্পীদের নতুন নতুন কাজ। এটা না হলে পূর্ণতা পায় না। হ্যাঁ, একদম পূর্ণতা পায় না। মানে মনে হয় যে খালি থেকে গেল জায়গাটা। তো নিজের ইউটিউব চ্যানেলের জন্য কি আলাদা করে কাজ করছেন? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের জন্য আলাদা করে, কারণ আমার পাক্ষিক আমার মাসে অন্তত 2টা করে গান দিতেই হয় চ্যানেলের জন্য। সেক্ষেত্রে 2টা গান নিজের জন্য করতে হয় এবং পাশাপাশি অন্য ইউটিউবের কন্টেন্ট। যেহেতু এখন অনেক সঙ্গীত শিল্পী এবং প্রত্যেকের আলাদা আলাদা করে ইউটিউব চ্যানেল আছে, তো আপনার যে শ্রোতা দর্শক আছে, সেই শ্রোতা দর্শকের একটা চাহিদা আছে, তাদের একটা রুচি আছে, সেই জায়গাতে নিজের রুচির সাথে আসলে খাপ খাওয়ানোটা একটু চ্যালেঞ্জিং বলে মনে হয়। এখানে দুইটা ভাবে শ্রোতা আমাদের হয়, যেটা হলো কোনো সঙ্গীত শিল্পী আমরা যারা গান করি, আমরা গানের জন্য শ্রোতা খুঁজি, আবার অনেকে শ্রোতার জন্য গান বানাই। বাহ, চমৎকার বললেন। মানে একটা হলো গানের জন্য শ্রোতা বানাই, শ্রোতার জন্য গান বানাই। আমরা যে ধারার গান করি, আমাদের যে লোকজ ধারা আছে যেটা বিশ্বজুড়ে সমর্থিত, আমরা কিন্তু এই কাজটাও এখনো করে যাচ্ছি। ইভেন আমরা যখন একটা রিয়েলিটি শো থেকে এই যে এনটিভি থেকে আসছি, তো তখন থেকেই আমাদের একটা যুদ্ধ, মানে এখনো যুদ্ধ করছি সেটার বিরুদ্ধে। সেটা হলো যে অপসংস্কৃতি এবং আমাদের যে দেশীয় কালচার, যেটা লোকজ কালচার বলেন, যেটা বলেন, এই কালচারটাকে আমরা গেয়ে গেয়ে কিন্তু দর্শক বানাচ্ছি। 2000 সালের পর থেকে কিছু কিছু ট্রেডিশন হয়ে গেছিল যে আমরা যে কোনো জায়গায় প্রোগ্রামে গেলে একটা হিন্দি কিংবা অপসংস্কৃতির একটা ট্রেডিশন ছিল যে এটা না হলে চলবে না। স্টেজ মানে হচ্ছে মানে বাইরের কিছু কালচার। এখন আবার দেখেন, এখন যুদ্ধটা কিন্তু ভাইরাল কন্টেন্টের সাথে যুদ্ধটা হচ্ছে, কিন্তু এটার মধ্যে ফোক আছে, এটা আমাদের অনেক বড় একটা মাধ্যম। এই ভাইরাল কন্টেন্টের মধ্যে থাকছে, কিন্তু হচ্ছে কি যে এটাকে ওই লোকজ আঙ্গিকের কিছু পুরনো গানের সুর নিয়ে কিছু কথা লাগিয়ে চালিয়ে দিচ্ছে, কিন্তু লোকজ ছাড়া হচ্ছে না। এটা একদম কমপ্লিটলি ক্লিয়ার যে লোকজ ছাড়া হচ্ছে না। এটার জন্য দর্শক মানে আমরা গেয়ে দর্শক বানাতে হয়েছে এই লোকজ গানটাকে।
একসময় এই ধারাটা একদম। কখনো কি মনে হচ্ছে পলাশ ভাই এরকম যে লোকজ অঙ্গের গানগুলো উপস্থাপন করবার জন্য কিছুটা অ্যাগ্রেসিভনেস কাজ করে এভাবে যে উপস্থাপনের ক্ষেত্রে সঙ্গীত আয়োজনটা একেবারেই অন্যরকম হয়ে যায়, যে লোকজোর যে একটা ব্যাপার, লোকজ আঙ্গিকের যে একটা নিজস্ব স্বকীয়তা বা বোধের জায়গাটা সেটা খানিকটা পাল্টে যাচ্ছে। মাঝখানে ফিউশন এবং কিছু ডিজিটাল সাউন্ডের ইয়ে চলে আসছিল, এখন কিন্তু আবার অ্যানালগ সাউন্ড আসছে। অ্যানালগ সাউন্ড বলতে কি যে সাউন্ডটা হবে একদম ক্রিস্টাল, অনেক ভালো একটা মানে ডেপথ আসবে ভয়েসে সাউন্ডে, যেটা আমাদের অনেক ইকুইপমেন্টস আছে যেগুলো আমরা করছি। এবং আগে যেমন ডিজিটাল সাউন্ড ছিল, অটো টিউনস প্লাস মানে ডিলে রিভার্বস দিয়ে অন্যরকম একটা ভাইব সাউন্ড তৈরি করে, এখন কিন্তু সেটা না, এখন কিন্তু র সাউন্ড করছে। আচ্ছা, র সাউন্ডের মধ্যে সবকিছু র, এটা হচ্ছে টেকনোলজির কারণে, মানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমরা অ্যানালগে আবার আসবো কিন্তু। হ্যাঁ, সেই সনাতনেই ফিরতে হবে। হ্যাঁ, আমরা ফোক গানটা বেশি যদি আমরা রিভার্ব ডিলে মানে ইকুয়ালাইজিং ইউজ করি তাহলে কিন্তু গানটার মিষ্টতা, কন্টেন্ট মিষ্টতা হারায় যায়। হ্যাঁ, ওই র ফিলিংটা থাকে না, মানে একটা ফোক গানের ব্যাপারটাই তো আসলে র। এখন আসছে র ফিলিংস এবং র মানে ইনস্ট্রুমেন্টাল ইউজ, যেটা হচ্ছে আমি যেটা বাজাবো সেটা রয় বাজতেছে এবং সেটা আলাদাভাবে মিক্সড হচ্ছে, ভয়েসটা আলাদা মিক্সড হচ্ছে, রিদম আলাদা মিক্সড হচ্ছে, ওই ইনস্ট্রুমেন্ট আলাদা মিক্সড হচ্ছে। আর আগে তো ছিল মানে ট্র্যাকিং সিস্টেম আলাদা, ট্র্যাক কম ছিল, আর এখন আলাদা আলাদা হিউজ ট্র্যাক নেওয়া যায়। তো হচ্ছে ভালো কাজ হচ্ছে, খুবই ভালো কাজ হচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা আশার বিষয়। প্রত্যাশার একটা জায়গা তৈরি করে। বড় বড় নতুন নতুন কম্পোজার আসছে যারা অনেক ব্রিলিয়েন্ট, তারা ফুক নিয়ে কাজ করছে, এটা আমাদের জন্য আশার, অনেক আশার। মেধা এবং পরিশ্রম থাকলে এবং সততা থাকলে আসলে সেখানে টিকে থাকার যে সুযোগটা বা পরিসরটা সেটা বেড়ে যায়। এটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাব। এই রেঞ্জ ধরে একটি গান গাই আমি, আমার খুব প্রিয় একটি গান। একদিনে এই সোনার বাংলায় ছিল গোলায় গোলায় ধান, আর গলায় গলায় ছিল রে ভাই, গলায় গলায় ছিল রে ভাই মধুর সুরের বাংলা গান। যেমন ভালা কইরা বাজান গোদ তোরা সুন্দরী কমলা নাচে, আজ হারায়া গেছে রে সেই সোনার দিনগুলা। ছিল না তো ইলেকট্রিসিটি, ছিল না সেকালে, চড়তো সবাই স্টিমার আর কয়লা টানা রেলে। সেই সব দিনের কথা, সেই সব দিনের কথাই আজও মনে পড়ে। তখন মানুষে মানুষের লাগি দিয়া দিত প্রাণ, হোক সে হিন্দু মুসলমান, ছিল ভালোবাসার টান। ওরে বৈরাগীরা গাইতো মাঠে মাঠে ঘুম ভাঙানির গান, আজ হারায়া গেছে রে সেই সোনার দিনগুলা। একদিন এই সোনার বাংলায় ছিল গোলায় গোলায় ধান, আর গলায় গলায় ছিল রে ভাই, গলায় গলায় ছিল রে ভাই মধুর সুরের বাংলা গান। যেমন ভালা কইরা বাজান গোদ তোরা সুন্দরী কমলা নাচে। এই তো মানে শুনে মনে হচ্ছিল না পুঁথি পাঠের আসর বসলে যেরকম হয় না, অনেকটা ওরকম গানের মধ্যে আছে। প্রায় 100-120 বছর আগের পুরনো গান। হ্যাঁ, এই যে এত পুরনো গানগুলো যে নতুন মোড়কে যখন উপস্থাপন করেন, এই পুরনো গানগুলোকে আসলে খুঁজে বের করেন কিভাবে আপনি? এটা হচ্ছে আমার পড়ালেখার একটা পার্ট ছিল। এটা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড মিউজিকে পড়াশোনা করেছি, মিউজিক ডিপার্টমেন্টে। সেখান থেকে আমাদের কিছু থিসিস ছিল, গবেষণা ছিল, যে যে জায়গাগুলোতে আমাদেরকে অনেক আঞ্চলিক জায়গায় যেতে হতো, যেমন ময়মনসিং, নেত্রকোনা, এদিকে সিলেট, এদিকে আপনার দক্ষিণাঞ্চলে ভাটি অঞ্চল, খুলনা, যশোর, কুষ্টিয়া, মানে প্রত্যন্ত অঞ্চলের যে গানগুলো, আঞ্চলিক গানগুলো।
এগুলো সংগ্রহ করে আনতে হতো এবং এগুলোর উপর মার্কস ছিল, যার কারণে আমাদের একটা অন্যরকম একটা চাহিদা ছিল। মানে ইচ্ছে না করলেও কাজটি করতে হবে এরকম একটা। এখন বুঝি যে এগুলোর কত ফল। আপনি কি তখন লেখাপড়া অনেক ভালো ছিলেন, অনেক স্টাডি করা হতো? ভালো ছিলাম বলতে কি যে আমার থিওরিটিক্যাল আশেপাশে কি আসতে হতো না। বাহ। আমি যেটা লিখতাম এটা কারো ব্রেনই আসতো না তখন। বাহ। আমি এমন ভাবে লিখতাম যেমন কোনো মানে ইয়ে ফলো করতাম না, কোনো মানে বই ফলো। ছোটবেলায় কখনো এরকম হয়নি যে ক্লাস ফাঁকি দিয়েছেন, ক্লাস বাঙ্ক করেছেন, এরকম কখনো হয়নি? এই আমের সিজনে আম গাছে উঠছি, আম খাইতে ভালো লাগছে, সেদিন আর ক্লাসে যাই না। ক্লাস 3-তে আমার মনে আছে ও রাস্তা, আমি একটা ছোট আমাদের বিল পাড়ি দিয়ে যেতে হতো স্কুলে, যেতে যেতে এই সময় ঠিক বৈশাখ মাসে তো মধু মাস, এই মাসে ছুটি হয় না এখনো, ছুটি হবে এই সময় আম পাকার সময় একদম। আচ্ছা। তো এক গাছে দেখে আম হলুদ হয়ে আছে, তার কি করার, আম গাছে আম নামাইতে গিয়ে ওই সাদা শার্ট ছিল আমাদের তখন স্কুলের কস্টিউম, তো ওটা ইয়ে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আঠা পড়ছে, আমের আঠা পড়ছে, প্লাস আঠার উপরে আবার আমি নিচে পড়ে গেছি, আঠার উপরে ধুলা পড়ছে, পরে একদম পুরো এমব্রয়ডারি হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম এই অবস্থা যদি আমি স্কুলে যাই, আবার স্কুলের অলরেডি একটা ক্লাস চলেও গেছে আম খাইতে খাইতে, তো বাড়ি ব্যাক করতেছি। এই সময় মনে করেন ওই ছোট যাদের 1-2 যারা পড়ে তাদের স্কুল ছুটি হয়েছে, এরা আবার বাসায় এসে মাকে বলে দিয়েছে যে আমি বাড়ি চলে আসছি, এসে এই গাছে আম খাইতেছি। মা তো লাঠি নিয়ে চলে গেছে, কিরে তুই স্কুল বাদ দিয়ে গেছিস? হ্যাঁ, তারপর তো মায়ের একটা মাটিতে পড়েনি। বই রাইখা, বই তো পলিথিনে বই নিতাম তখন আমি, বই একটা ওই গাছের ডালে ছিল, বই রাইখাই দৌড়। অনেক স্মৃতি। এই যে দুরন্তপনা একটা শৈশব, মানে সেটা মনে হয় শিল্পী হয়ে বড় হবার জন্য অনেক বড়, মানে একটা বড় ভূমিকা রাখে। আসলে আমাদেরকে সত্যি কথা বলতে গেলে শিল্পী বানিয়েছে, মানুষ বানিয়েছে। এই দুরন্তপনা না থাকলে আসলে আমরা মানুষ হব না। এই যে ফোক গানগুলো গাইবার জন্য বা লোকসঙ্গীতগুলো গাইবার জন্য সেটাকে বোঝা, ধারণ করা, উপলব্ধি করা, এই যে একটা পরিণত চিন্তা বা পরিণত মস্তিষ্কের দরকার পড়ে। ছোটবেলাতে হয়তো না বুঝেই গাইতেন, কিন্তু এই ব্যাপারটা আসলে কিভাবে রপ্ত হয়েছে, মানে সময়ের সাথে সাথে অবশ্যই। হ্যাঁ, সেটা হলো যে ছোটবেলা থেকে আসলে যেটা প্রকৃতি থেকে মানুষের ব্রেনে একবার ইনস্টল হয়ে যায়, সেটা কিন্তু রপ্ত করতে খুব সহজ হয়। যেমন আমরা বাঙালি, আমরা জাতিগতভাবে আমরা বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতির সাথে অ্যাডজাস্ট, আমরা জন্মগত থেকে আমরা গ্রামে গঞ্জে বড় হয়েছি, গ্রামের শহর বন্দর, হাট, নদী নালা, খাল বিল, এটাতে যে লোকযোগানের যে একটা সুর, গ্রামের যে একটা গন্ধ আছে, এটা তো ন্যাচারালি আমাদের ব্রেনে আগে থেকে ইনস্টল হয়ে আছে। তো এটা নিয়ে যখন থিওরিটিক্যালি মানে চর্চার জন্য যেটাকে আমরা মানে রুটিন মাফিক যেটা বলি আমরা শিখতেছি, এটাকে পলিশ করতেছি, তখন এটাকে যখন আমরা ফিল্টার করি, ওই যে রসদটা আমরা ছোটবেলা থেকে পেয়ে আমার ছিলই, এটাকে ফিল্টার করতে খুব সহজ হয়। যেটা লাগবে না এটা ফেলে দিয়ে এটাকে বর্তমান সময় উপযোগী করে ফেলে, এই গানটা এরকম, এই কথাটা এরকম, কথাটার ওই ভাষাটা এরকম ছিল, এই ল্যাঙ্গুয়েজটা এভাবে করলে ভালো হয়, তখন জাস্ট অল্টারনেট করলে হয়ে যায়। আর আমরা যারা একদমই মানে লোকজ গান, আমি ডিপার্টমেন্ট থেকেও শিখেছি, যারা আমাদের সাথে গান শিখেছে এবং করেছে, পড়াশোনা করেছে, তাদের বাড়ি যাদের শহরে, তারা মিউজিক করতে গেছে, সব জায়গায় আটকায় নেই, ফোকে গিয়ে আটকে গেছে। ক্লাসিক্যাল কোনো সমস্যা নেই, বড় ওস্তাদের কাছে শিখেছে, নজরুল কোনো সমস্যা নেই, নজরুল একাডেমিতে শিখে গেছে, কিংবা সায়ানটের ছাত্রছাত্রী। লোকগান তো শুধু গান না, এটা একটা দর্শন। ওই লোকগানে গিয়ে আর হয় না, ওই পার্টি গিয়ে তখন বলে যে আমাকে একটু শিখিয়ে দাও, কিংবা আমি তো এটার সাথে পরিচিত না। লোকগান হচ্ছে রুটস মিউজিকের। আসলেই তাই। আপনার হাতে তো আমি ইউকেলেলে দেখতে পাচ্ছি, ইউকেলেলে ছাড়া আর কি আপনি বাজান? এটা ভার্স, এটা হলো ইউকেলেলে, তো আমরা জাস্ট মানে বাংলাদেশটা বলতে কি জোর করে হলো এটাকে আমরা ফোকে ইউজ করতেছি। এটা হলো একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, দোতারা। আমি ভায়োলিন খুব বাজানোর চেষ্টা করছি, শিখতেছি। আচ্ছা, এটা প্র্যাকটিসের মধ্যে আছি আমি বেঞ্জো, রাবাব এবং আরেকটা যন্ত্র আছে সাজ, অ্যারাবিয়ান ইনস্ট্রুমেন্ট। এগুলো তো অনেকগুলো বাজাতে পারেন। বাট গিটারটা আমি রেগুলার করি না, কারণ গিটারটা ওয়েস্টার্ন একটা গিটারটাকে আমি একটা ফিল আসে, মানে গামছা পলাশের সাথে আসলে গিটারটা মনে হয় যায়ও না, যায় কিন্তু ওভাবে আমি অতটা মানে ফিল করি না গিটারকে, যেগুলো যতটা এগুলোতে ফিল করি আর কি। আচ্ছা, অ্যাকোস্টিক গিটার অনেক মিষ্টি একটা ইনস্ট্রুমেন্ট। আরেকটি গান শুনি তাহলে, কোন গানটা শুনছি? এই গানটি হচ্ছে একটা স্মৃতি বিজড়িত একটি গান। আমার এক ছোট ভাই প্রয়াত পাগল হাসান, সিলেটের বলতে গেলে যে সাধকদের শেষ বংশধর, চলে গেছে।
তোর একটি গান, ওর এই এনটিভি দিয়েই আমার একটা অনুষ্ঠান ছিল, আমারও গাইতে ইচ্ছে করে। তা আমি এরকম বললাম যে আমি তো যাই, ঠিক আছে তুই আমার এই প্ল্যাটফর্মটাতে তুই যা। তখন ভাইকে বললাম যে ভাই আমার এক ছোট ভাই আছে এরকম হাসান নাম, ও ভালো গায় ভালো লিখে গীতি কবি, ও একটা সুযোগ দেন আমার জায়গাটা, আমি তো অনেক এপিসোড করছি, ঠিক আছে পাঠালাম। ও শুরু হলো এখান থেকেই। তো এরপরে তো ওর অনেক স্মৃতি, অনেক কিছু দিয়ে গেল, বাংলাদেশকে চলে গেল। ওর একটা গান আমি সঙ্গীতায়োজন করছি নতুন করে, আমার ইনবক্স ভরা ওর লিরিক এবং টিউন করা, লেখা শিল্পী গামছা পলাশ, কথা সুর পাগল হাসান। মানে এই ব্যাপারটা কেমন না, মানে ইনবক্স আছে, সমস্ত টেক্সট আছে, কিন্তু মানুষ আমার কাছে 1.5 বছর আমার বাসায় থাকছিল, আমার কাছেই 1.5 বছর আমার বাসাতে একসাথে এক বাসায় আছে। তাহলে অনেক স্মৃতি। ও গান লিখতো রাতে, লিখে লিখে আমার ইনবক্সে পার করে দিত। ও তো অনেক গান আছে, মোটামুটি প্রায় 50টার মতো গান লেখা, কথা সুর পাগল হাসান, শিল্পী গামছা পলাশ লিখে রাখছে ওই সেই সময় থেকে। শুনি গানটি। এরকম একটি গান, ওর অনেক চিন্তাধারা ছিল, অনেক গভীরের। কেউ বা আসে কেউ বা চলে যায়, দুই দিনের এই রঙ্গ মহল্লায়, মাটির দেহ মাটির সনে যায় মিশে যায়। ও মানুষ একবার চিন্তা করো, মরার আগে ধরা ধামে একবার তুমি মরো রে, মরণ হইলে জীবন পাইবা না। ও মানুষ রে গড়াই নদীর বড়াই বন্ধ, ফুরাইলে জোয়ার, একে একে বন্ধ হবে নয় নয়টি দুয়ার রে, মানুষ নয় নয়টি দুয়ার। তুমি যাইবা আমি যাইমু, যাইব সঙ্গের সাথে রে মানুষ, তুমি যাইবা আমি যাইমু, যাইব সঙ্গের সাথী। তুমি মইরা গেলে আন্ধার ঘরে কে জ্বালাইব বাতির মানুষ, একবার চিন্তা করো, মরার আগে ধরা ধামে একবার তুমি মরো রে, মরণ হইলে জীবন পাইবা না। কি গভীর চিন্তা, তাই না? মানে অদ্ভুত। আর আমরা আসলে এটা চাই যে আমরা আমাদের জীবদ্দশায় আমরা যে প্রত্যাশা করি জীবনের কাছ থেকে সেই জায়গাটুকু নিয়ে চলে যেতে, কিন্তু উনি কত কিছু রেখে গেছেন। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও তো আমাদেরকে দেখছেন, তাই এই গানগুলো যে এত বেশি এখন খ্যাতি ছড়িয়েছে, কোনো একটা লাইভ মনে হয় যায় না যেখানে পাগল হাসানের আসলে গানের কোনো অনুরোধ আসে না। আমি একটা মিনিট লিখছি, এটা না করলে হবে না। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, বাইচা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। মানুষ বাইচা থাকতে নিকৃষ্ট কয়, মরলে শ্রেষ্ঠ পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। কে চিন্তা করছে এই কথা এই বয়সে? ওর বয়সে এই কথা কে চিন্তা করেছে? মানুষ মরে গেলে কদর বাইরা যায়, আসলে বাইচা থাকলে নিকৃষ্ট। এবং তেমনটাই হয়েছে, তার জীবনে তেমনটাই ঘটেছে। ভীষণ ভালো লাগছিল পলাশ ভাই, আপনার সাথে গল্প করতে বরাবরই ভালো লাগে। মনে হয় সময় কোন দিক দিয়ে চলে গেল টেরই পেলাম না, কিন্তু অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ভালো থাকুন, শুভকামনা বরাবরের মতো। না আজকে আমাদের আয়োজনে আসবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, আজকে দুপুরে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আবারও ডাকার জন্য। সবাই ভালো থাকবেন।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।